বছরের পর বছর ধরে একই চিত্রনাট্য, একই নির্লজ্জতা। 2026 সালের নিট পরীক্ষাও রেহাই পেল না প্রশ্নপত্র ফাঁসের কালিমালিপ্ত চক্র থেকে। আজ দেশ জুড়ে ছাত্রদের কান্না, অভিভাবকের হাহাকার আর রাজপথে ছাত্র সংগঠনগুলোর জ্বলন্ত বিক্ষোভ। আর কেবল বিক্ষোভই নয়, প্রশ্নপত্র ফাঁসের গ্লানি এবং হতাশা সহ্য করতে না পেরে অবসাদে তলিয়ে যাওয়া পরীক্ষার্থীদের আত্মহত্যার ভয়ঙ্কর সব খবর চারিদিক থেকে পাওয়া যাচ্ছে। কার পাপে আজ দেশের ভবিষ্যতের ডাক্তাররা হাসপাতালের বদলে শ্মশানে ঠাঁই পাচ্ছে? মেডিকেল এন্ট্রান্সের মতো একটি দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পরীক্ষা আজ পরিণত হয়েছে প্রশ্ন ফাঁসের খোলা বাজারে। কোটি কোটি টাকার বিনিময়ে যখন টেবিলের তলা দিয়ে প্রশ্ন বিক্রি হয়ে যায়, তখন মাসের পর মাস, বছরের পর বছর নিজের রক্ত জল করে যে সৎ ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, তাদের মেধার কি দাম থাকে? এই কুৎসিত শিক্ষা দুর্নীতির দায় এনটিএ কিভাবে এড়াবে? এনটিএর কর্তা ব্যক্তিদের মেরুদণ্ড কি একটুও কাঁপে না? ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এই নোংরা খেলা কবে বন্ধ হবে? বছরের পর বছর ধরে চলা এই প্রাতিষ্ঠানিক ব্যর্থতা কি প্রমাণ করে না যে এনটিএ দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ? আর কত ছাত্রের লাশ পড়লে ভাঙবে এই কুম্ভকর্ণের ঘুম? কেন্দ্রের শিক্ষা মন্ত্রক আর কতকাল এই অযোগ্য সংস্থাকে আড়াল করে রাখবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নিট কি মেধার অপমৃত্যু? এই গুরুত্বপূর্ণ বিষয়ে একটি আলোচনায় আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় এবং বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। স্যার, বছরের পর বছর যখন নিট প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তখন এনটিএ ব্যবস্থার উপর আমাদের আর বিশ্বাস রাখা কি উচিত হবে বলে মনে করেন? গোটা দেশের এখন এটাই প্রশ্ন। নমস্কার, ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জ্বলন্ত ইস্যুর উপর কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত, যে প্রশ্নটা আপনি করলেন যে এনটিএর উপর আর বিশ্বাস কতটুকু রাখতে পারা যায়, আসলে প্রশ্নটা তো অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ যেভাবে নাকি আপনি পরীক্ষা, নিট যে সমস্ত পরীক্ষা, বিশেষ করে ইউজিসি এই যে নিট পরীক্ষা যেটা 2024 বা তার আগে বোধহয় সম্ভবত 2021-এও যেভাবে নাকি পরীক্ষাপত্র ফাঁস হয়ে গেছিল, এবং 2024-এ তো নিট পরীক্ষার সময় সুপ্রিম কোর্টে যে আপনার কি যেমন বলেছিলাম যে বক্তব্য পেশ করছিল সরকার, তারপর তো 2026-এ আবার এরকম ঘটনাটা ঘটবে, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। তার আগে তো আপনি বললেন আসলে মানে ছাত্রদের মানে কত পরিশ্রম, অর্থ, কত ডেডিকেশন, কত স্বপ্ন, সমস্ত কিছু ওদের চুরমার একদম। এখন দেখুন, সরকার হয়তো সুপ্রিম কোর্টের অবজারভেশন, যদি 2024 সালের যে অবজারভেশনগুলো যদি লক্ষ্য করি আমরা, তাহলে তো দেখলে এটা মনে হচ্ছে যে বেসিক্যালি ডেলিভারিটলি ইট হ্যাজ হ্যাপেন্ড, কিছুটা বলতে হবে। কারণ কি, আপনার এই 2024 সালে এই আপনার এই আমাদের যে স্ক্যাম হয়েছিল, প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বা যে তদন্ত যেটা দেখা গিয়েছিল, তারপর কিন্তু একটা রাধাকৃষ্ণন কমিটিও একটা গঠিত হয়েছিল। তারা বেশ কিছু সুপারিশের কথা বলেছিল, এগুলো নিয়ে হয়তো পরবর্তী সময় আলোচনা হবে। কিন্তু সেগুলোকে যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা লক্ষ্য করতে পারছি 2026-এ যে এবার নিট পরীক্ষা হয়েছে না, তার মধ্যে যে ল্যাবস গুলো দেখা যাচ্ছে যে 24-এ যেগুলো ছিল সেগুলি ঠিক আবার পুনরাবৃত্তি হয়েছে। ভুল যদি বারবার হয়, তাহলে তো এটা তো মানা যায় না। এটাকে কি করে মানা যাবে? ঠিক কিভাবে বিশ্বাস রাখবে? শুধু স্টিল গভর্নমেন্ট রানস অন এ প্রসেসের মধ্যে, এটা সিস্টেমের মধ্যে। তাই হয়তো গভর্নমেন্ট হয়তো এইবার হয়তো আমাদের উচ্চশিক্ষামন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান
বলেছেন নেক্সট ইয়ার থেকে হয়তো দে উইল ট্রাই টু শিফট টু অ্যানাদার মোড। ওকে, হ্যাঁ, তো যাই হোক, এখন যেহেতু সরকার এবং সিবিআই তদন্তের কথাও বলা হয়েছে, তো সুতরাং এখন তো এই যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, আমরা তো সেগুলির উপর বিশ্বাস রাখা ছাড়া আর কিছু বলতে পারছি না আপাতত। তবে একটা কথা, মানে যেটা নাকি দেখে মনে হচ্ছে যে একই ভুল যদি বারবার করা হয়ে যায়, সেটা মানে সিস্টেমে যেটা বেসিক্যালি ফল্ট রয়ে গেছে, এবং সেটা প্রমাণিত হয়। সেকেন্ড, যে কর্তৃপক্ষ যারা আছে, যারা কারেকশন করছে না এগুলো, তাদেরকেও কিন্তু ওই মানে নিষ্কৃতি দেওয়া যায় না। দে ক্যানট অলসো বি এক্সাম্পটেড, দে আর অলসো ইকুয়ালি লায়াবল আমার মনে হয়। ওকে, আমরা আসলে এখানে অনেক সময় হিন্দি ছবির মানে হিন্দি ছায়াছবির ডায়লগ মনে পড়ে, যে একবার গলতি করে ও ইনসান, যে বারবার গলতি করে ও শয়তান। কোন একটা হিন্দি ছায়াছবিতে এরকম ডায়লগই আমরা শুনছিলাম। এখন নিটের ক্ষেত্রে যখন বছরের পর বছর এই ধরনের মানে প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি হয়, তখন এমন কিছু মনে হয়। বিশ্বজিৎবাবু, এই যে একটা জাতীয় স্তরের পরীক্ষা, যেখানে প্রায় 22 লাখের উপর, প্রায় 23 লাখের পরীক্ষার্থী বসে, তার প্রশ্নপত্রের নিরাপত্তার ব্যবস্থা, লজিস্টিক এবং মানে সাইবার সিকিউরিটি কোনো একটা নির্দিষ্ট স্তরে গিয়ে বারবার ভেঙে পড়ছে, এটা কি শুধুই সিস্টেমের গাফলতি বলে মনে করেন, নাকি এর পেছনে প্রশাসনের উচ্চস্তরের একাংশের যোগসাজ রয়েছে বলে আপনি দেখছেন? তাছাড়া কি এত বড় নেটওয়ার্ক কি চালানো সম্ভব কোনো যোগসাজ ছাড়া? প্রথম কথা হচ্ছে, এই ধরনের সর্বভারতীয় পরীক্ষায় পেপার লিক, এটা মানে কিছুতেই অ্যাকসেপ্টেবল না। এটা শুধুমাত্র যে মেরিটোরিয়াস স্টুডেন্টদের ডিপ্রাইভ করা তা না, এটা আমাদের দেশের যে গুরুত্বপূর্ণ যে ডাক্তাররা হতে যাচ্ছে, যারা বিভিন্ন রকমের মানুষের সেবা করবে ভবিষ্যতে, ওদের থেকে জনগণ ডিপ্রাইভ হতে যাচ্ছে। মেরিটোরিয়াস মানে আপনি ধরতে পারেন যে একটা যখন একটা এভারেজ স্টুডেন্ট একটা মেরিটোরিয়াস স্টুডেন্টের জায়গা নিয়ে নিচ্ছে, মানে কি আমরা ডিপ্রাইভড হব এটা। তো আপনি যে প্রশ্নটা করলেন, এটা সিস্টেম তো আছে, প্রবলেম আছে, কিন্তু সিস্টেমের ভেতরেও থেকেও এটাকে তো রেকটিফাই করতেই হবে। এটা অবশ্যই দেখার বিষয় যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এবার যেটা উঠে আসছে যে নিটের যারা প্রশ্নপত্র প্রিপারেশনে ছিল, ওরাই লিকের একটা কারিগর। এবং এটা নট অনলি কেমিস্ট্রি, একজনকে যে কুলকার্নি যে বেরিয়ে আসছে, এছাড়াও আরো দুজন প্রফেসর, ওনারা দুজনও হয়তো ডাউট করা হচ্ছে, ইনভলভ আছে, এটা পরে আরো বেরিয়ে আসবে জিনিসটা। শুধু তা না, সিস্টেম যে চলে আসছে, এটা উদয়পুরের না জয়পুরের একজন প্যারেন্ট যে প্রথম এটা কিনলো, এটা মানে অ্যাজ ইফ গত বছরও কিনেছিল, ওর ফ্যামিলি থেকে 5 জন গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এই খবর পেয়ে ওরা কলেজ থেকে চলে গেছে পালিয়ে। এবার সে ওদের থ্রুতেই অ্যাপ্রোচ করেছে, মানে আমি 2025 এর কথা বলছি একদম। এবার ওদের থ্রুতেই আবার অ্যাপ্রোচ করেছে, আমাকে আরো প্রশ্ন লাগবে। তো মানে একটা সিস্টেম কাজ করছে, এটা একটা মাফিয়া চক্র কাজ করছে। 2025 এর উপরেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন পড়লো এটা। এবং এটাতে অ্যাকশন, আমি বলবো গভর্নমেন্ট হয়তো ধর্মেন্দ্র, আমাদের যে মিনিস্টার আছেন, উনি হয়তো ওনার ইন্টেনশন ঠিক আছে, আমি ধরে নিলাম উনি চাইছেন সবকিছু করতে, সব ঠিক আছে, তারপরেও কিন্তু উনি এখানে কিন্তু পারছেন না, কিন্তু পারেননি কিন্তু উনি এটা করতে। আলটিমেটলি এটা রেসপন্সিবিলিটি কিন্তু গভর্নমেন্টের উপরে। এনটিএ তো আছেই, এনটিএ তো টোটালি রেসপন্সিবল হবেই এটার জন্য। এটার সাথে সাথে গভর্নমেন্টেরও এখানে একটা দায়িত্ব, মানুষ কিন্তু গভর্নমেন্টকেও কিন্তু রেসপন্সিবল করবে এটার জন্য। এবং এটা না শুধু এই ধরনের সিস্টেম বলা হচ্ছে, অনেক আগের থেকে চলে আসছে। যারা জানে তারা জানে যে এখান থেকে কিনতে পাওয়া যায়, এরকম একটা সার্কেল আছে, চক্র আছে, এটা মাফিয়া সবাই জানে না, সবাই জানে। যারা জানে, মানে উনি ফোন করেছেন এখানে, আপনি দেখুন গতবার করেছেন, এবারও ওই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসছে। কিন্তু প্রশ্নটা হয় কি, যখন এটা বেশি, ওরা কি করে, একজন কিনে এটাকে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। ধরুন আপনি 20 লাখ টাকা দিয়ে কিনে আরো দুজনের কাছে বিক্রি করেছে, আমার পয়সাটা উঠে গেল। এই সিস্টেমে এটা যখন ছড়িয়ে পড়ে, তখন জিনিসটা নিয়ে
তখন এটা এক্সপোজড হয়ে যায় জিনিসটা। কিন্তু হিডেন এমন অনেক অনেক মানে আপনার পরীক্ষা নিয়ে আরো বিগত আরো কয়েক দশক ধরে যেটা এখন বলা হচ্ছে, অনেক যে পরীক্ষা নিয়ে অনেক রকমের চক্র কাজ করছে, এটা চলে আসছে, এটা হয়তো এক্সপোজড হয়নি এটার জন্য। না, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন, এই যে একটা চক্র কাজ করছে এবং বিগত কয়েক দশক ধরেই চলছে, এবং ঠিক এরা জানে যে কোথা থেকে কেনা হয় বা বিক্রি পাওয়া যাবে। কারণ সাধারণ যে কোনো কেউ এটাকে নিটের প্রশ্নপত্র বলে বিক্রি করতে পারে, কিন্তু তার তো অথেন্টিসিটি নেই। মানে এই চোর চক্রের মধ্যে বা এই মাফিয়া চক্রের মধ্যে অথেন্টিসিটি খোঁজা হয় এবং জানা আছে যে কারা বিক্রি করছে। তাহলে এটা একটা, এই নেক্সাসটা অনেক বড় নেক্সাস এবং এটাকে ভাঙা প্রয়োজন অবশ্যই। এখন এই যে 2024 সালে গ্রেস মার্ক পাওয়া প্রায় 1563 জনকে পরীক্ষার্থী পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে 2025 সালে এবার একটা প্রশ্নবোধক চিহ্ন পড়লো, তো সেই জায়গাতে এনটিএটার উপরেই তো প্রশ্ন পড়ছে, তাহলে বারবার এনটিএটা, তাহলে কি অন্য কিছু ট্রাই করা উচিত আমাদের? এটা বলতে গেলে দেখুন, আপনি ভালোভাবে লক্ষ্য করুন এটার সাথে কারা যুক্ত আছে। আমি যদি একটু ডিটেইলে যাই, সামান্য একটু ডিটেইলে যাচ্ছি আমি, প্রফেসর, লেকচারার, ওকে, হাইলি পেইড, ওদের প্রচুর যারা প্রশ্ন তৈরি করছে, প্রচুর ইনকাম, হ্যাঁ, ওদের কিন্তু পয়সা কড়িরও কোনো অভাব নেই, ওরা কিন্তু এটা কারিগর, মুখ্য কারিগর, আচ্ছা, মেইন কালপ্রিট। সঙ্গে কারিগর কারা আছে? যারা ছড়াচ্ছে, আমি ধরলাম ওরা মাফিয়া। এরপরে অন্য আরো লোক আছে কিন্তু যারা কিনছে জিনিসটা। আমার আপনার মতো ফ্যামিলিরই কেউ না কেউ গিয়ে কিনছে, হয়তো আগরতলাতে কেউ একজন কিনছে, কোনো একটা আপনি বলতে পারেন এটা যেটা বলা হচ্ছে কোচিং ইনস্টিটিউটের থ্রুতে এটা মেইনলি ছড়াচ্ছে। কোচিং ইনস্টিটিউটে গিয়ে ওদের গেস কোশ্চেন পেপার বলে এগুলোকে ছড়ানো হচ্ছে, এবং এরা যারা অলরেডি সলভেন্ট ওরাই কিন্তু কিনছে, কিন্তু ডিপ্রাইভ হচ্ছে কিন্তু গরিব, কিন্তু মেধাবী ছাত্ররা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে একদম। মানে এই যে সিস্টেমের ব্যাপারটা বলছি আমি, এটা মানুষের এই যে মানে মোরাল ডিগ্রেডেশন, ওইটার জন্য একটা বিরাট বড় একটা, আপনি নিজে বলুন না, যেখানেই যান, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যান, সব জায়গাতে কিন্তু এই ধরনের একটা চক্র কাজ করে। তাহলে প্রশ্নটা আসছে এখানে যে এটা হলে কি, তাহলে কি গভর্নমেন্ট কি এটা থেকে কিন্তু কি গভর্নমেন্টের কোনো কি দায়িত্ব নেই? প্রশ্নটা কিন্তু আসছে কিন্তু এখানে। গভর্নমেন্ট এই কারণেই গভর্নমেন্ট আমরা পাল্টানো হয়, এই কারণে গভর্নমেন্টের কিন্তু এখানে এই যে পার্সন সিলেকশনের ব্যাপারটাতে, এটাতে অনেক বেশি আরো সিনসিয়ার এবং কেয়ারফুল হওয়া উচিত। এটা আপনি কিন্তু এই যে জিনিসটা, এটা শুধু আপনি নিটের ব্যাপারে আমি বলছি না, এটা আমাদের এখানে অনেক কিছুতে, আপনি স্কুলের এক্সামে টিউশন করা থেকে শুরু করে সব জায়গাতে এটা অ্যাপ্লিকেবল। মানে আমার পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে যে আমি যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে ওই সিলেকশনটাতে গভর্নমেন্ট যদি ইন্টেনশন ভালো সত্ত্বেও যদি রং পারসন সিলেক্ট করে থাকে, মানে ওই সিলেকশনের ব্যাপারে যদি পুরো এক্সারসাইজ না করে থাকেন, যেটা রাধাকৃষ্ণন কমিটিও বলেছিল যে নিটে আবার রিফর্ম করে এটাকে ভালোভাবে সিলেকশন ওরা করেছে, কিন্তু ওই লোকগুলাকে যাদের নিয়েছে দেখা গেল যে ওই শস্যের ভিতরে আবার ভূত পড়ে যাচ্ছে। এবং এটা আপনি যেখানেই যাবেন, যে সিস্টেমে যাবেন, ওই যে চক্রগুলো কাজ করতে থাকবে, ঠিক ছোট বড় সব জায়গায়, স্টেট থেকে সেন্ট্রাল সব জায়গাতে একই চিত্র, চক্র, হ্যাঁ, চক্র একই চিত্র। এখন গভর্নমেন্ট বা সরকার যাদের নিয়োগ করছে বা যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ওইখানে গভর্নমেন্টের বিরাট দায়িত্ব আছে, কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এবং আরো ইম্পর্টেন্ট ব্যাপার বলবো সেটা হচ্ছে কি, গভর্নমেন্ট নিজেও মানে এক্সাম্পল সেট করার ব্যাপার আছে, নিজস্ব চরিত্র, নিজস্ব সবকিছু দিয়ে, নিজস্ব ইন্টিগ্রিটি, মানে আমার পার্টি বলুন, সরকার বলুন, ইন্টিগ্রিটি ওয়ালা লোক দরকার সব জায়গাতে। ঠিক, এখানে অ্যাকাউন্টেবিলিটি থাকতেই হবে গভর্নমেন্টকেও। এটা হলে মেসেজটা নিচের দিকে যাবে, না হলে কি হবে, আপনি নিজে যদি ঠিকমতো ইন্টিগ্রিটি লোক না রাখেন, আপনি পার্টির টপ পজিশনে বলুন বা সরকারের টপ পজিশনে বলুন, আপনি উপর নিচের দিকে ওই মেসেজটা দিতে পারবেন, এবং আপনি সিলেক্ট করার সময় ওই টেন্টেড লোক যাদেরকে দিয়ে আপনি কিছু করতে পারবেন। এখন এটা যদি একটা হচ্ছে কি আমি জেনে বুঝে করছি, একটা হচ্ছে আনইনটেনশনালি করছি, হ্যাঁ, তবে এই জায়গাতে মনে হচ্ছে এটা মিনিস্ট্রি, আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু ওনারা কিন্তু সেইভাবে সিলেকশন গুলো করতে পারেন, যার ফল ওনাদের ভোগ করতে হচ্ছে এখন। স্যার, একজন শিক্ষার্থী যখন দিনরাত এক করে বছরের পর বছর প্রস্তুতি নেয়, আর পরীক্ষার পর জানতে পারে যে প্রশ্ন আগেই বিক্রি হয়ে গেছে, তখন তার মানসিক অবস্থা কেমন হয়? আপনারা তো অনেকদিন স্টুডেন্টদের দেখেছেন। আজ যে ছাত্র আত্মহত্যার খবর আমরা পাচ্ছি,
এটা কি মানে শুধুই মানসিক দুর্বলতা নাকি শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক উপায়ে আমাদের তরুণ প্রজন্মকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে? বারবার নিট কেন? না না, এখন ব্যাপার হলো যেটা এটা হওয়া উচিত না, এক নাম্বার। দিস ইজ ডেফিনেটলি, উনি বলছেন সরকার হয়তো দায়িত্ব নেওয়া উচিত। ইট ইজ বেসিক্যালি, আমার মনে হয় আর কি, রাগ ডাক দেয় না ডেকেই বলছেন সেটা আমার মনে হয় দিস ইজ এ মানে কনস্টিটিউশনাল ফেলিউর। ওকে, কনস্টিটিউশনাল ফেলিউর। কারণ কি, আপনি দেখুন, সেফগার্ডিং দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস ইজ প্যারামাউন্ট, ঠিক আছে? একদম। এবং সেখানে হলো আপনি এখানে এই এনটিএ কে, যেখানে নাকি 2021 সালে যে ঘটনা ঘটলো, 24 এবং এনটিএর যে ঘটনাগুলো শুধু আপনি নিট ইউজি দেখছেন, কিন্তু আরো এনটি এরকম প্রায় 83 খানা পরীক্ষা নেয় কিন্তু। এবং যত যেই মেইনস বলুন বা অন্যান্য যে সমস্ত ওই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে একটা পরীক্ষা হয়, ইউনিভার্সিটি সিইউটি, এখানেও কিন্তু দেখা গিয়েছে গন্ডগোল হচ্ছে, ঠিক আছে? এবারে আপনি যে আমাদের যে ইউজিসির যে নেট পরীক্ষা যেটা হয়েছিল 2024 না 25 সালে, সেখানেও পরীক্ষার পরের দিনই প্রশ্নপত্র বাতিল করতে হয়েছিল, ঠিক আছে? তার মানে কি, এটা তো এনটিএ করছে না। হ্যাঁ, এটা এনটিএ করছে না, এটা এনটিএ করেছে, আচ্ছা এনটিএ করেছে, এটাও এনটিএ করেছে। সুতরাং তার মানে কি, এনটিএ ইজ নট এবল টু হ্যান্ডেল অল দিস থিং। তার মানে কি, যেটা রাধাকৃষ্ণন কমিটির একটা বড় সুপারিশ, আমি কেন বললাম প্রথমে, যে বেসিক্যালি এনটিএ ইজ টোটালি ডিপেন্ডিং অন দি আউটসোর্স পারসন। উনিও তো বলেছেন সেখানে অধ্যাপকের কথা। এনটিএ কাদেরকে নিচ্ছে? অধ্যাপক, প্রশ্নপত্র তো অধ্যাপকরাই করবে, প্রশ্নপত্র তো স্ক্রুটিনি অধ্যাপকরাই করবে, যদি সেটাকে মডারেশন করতে হয় সেটা অধ্যাপকরাই করবে। কিন্তু সেখানে একটা জিনিস ব্যাপার হলো, এনটিএর তো নিজস্ব কোনো লোক নেই। দে আর ডিপেন্ডিং অন দ্য পারসনস অন দ্য বেসিস অফ সাম রেকমেন্ডেশনস অর অনেক ফ্যাক্টর হয়তো এনডিএ তাদেরকে নিশ্চিত করছে। এনটিএর তো নিজস্ব লোক নেই। টোটাল সিস্টেম যেটা কখনো কখনো, এইবার হয়তো এটা হয়েছে কোথায়, এবার বলা হচ্ছে যে অধ্যাপক যাদেরকে আর কি প্রশ্ন করতে দেওয়া হয়েছিল, বা যে গেস্ট পেপার নামে যে 420টা না 410টা প্রশ্ন ছিল, তার মধ্যে 110-20টা প্রশ্ন মিলে গিয়েছে। তো মানে এইবার হয়তো বলছে এটা 2021 না 2024-এ শুনেছিলাম যে এটা লিক হয়ে গেছিল আরো আগে, ঠিক আছে? এবং মানে কাউকে এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, তার জন্য গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে সেন্টারে লিক হয়ে যাচ্ছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কি জানি কয় কোচিং ইনস্টিটিউটে, মানে প্রশ্নপত্রগুলো আগেই চলে যাচ্ছে। তার মানে কি, এটা তো রাধাকৃষ্ণন কমিশন হ্যাজ বেসিক্যালি অলরেডি পয়েন্টেড আউট যে যতক্ষণ পর্যন্ত তুমি এটা সিস্টেম না করতে পারছো, ইউ আর নট এবল টু বেসিক্যালি জেনারেট ইউর ওন পার্সোনাল এবং তার নিজস্ব, ততক্ষণ পর্যন্ত কিন্তু there is a chance, there will remain a chance always. হ্যাঁ, সেকেন্ডলি আর একটা বড় ব্যাপার হলো আমার মনে হয় যে সিস্টেম যেটা পরীক্ষা নিচ্ছে, দেখুন বেসিক্যালি 20 লক্ষ 22 লক্ষ 24 লক্ষ যদি ছাত্র যদি একসঙ্গে পরীক্ষা দেয়, এদিকে সেন্ট্রালি এই যে একই প্রশ্নপত্রে একই দিনে প্রশ্ন করে সব সারা ভারতবর্ষের মতো এত বড় জায়গায়, ঠিক আছে, এটাকে মেনটেন করা is basically a very gigantic work. না, সেটা তো আমরা তাহলে এই যে আমাদের স্কুল লেভেলে আমরা সিবিএসসি দেখছি, সিবিএসসি প্রায় 24 লাখ পরীক্ষার্থী ছিল এবার। না না, সেটা শুনেন, সিবিএসসি এর সেটআপ, ওকে, এখন সেটআপ আছে, মানে সিবিএসসি এর সেটআপ, সিবিএসসি এটা সিবিএসসি তার সেটাকে নিজে স্কুলগুলোর মাধ্যমে করছে, স্কুলগুলোর মাধ্যমে তার সে জানে যে বেসিক্যালি অন দ্য বেসিস অফ হেডমাস্টার্স থেকে হোক বা স্কুল থেকে হোক বা অন্য who are most reliable, যারা পয়সা বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করবে না, ঠিক আছে, they know this thing, they have this information. কিন্তু এনটিআর আপনি রেকর্ড করে দেখুন, এনটিআর এস্টাবলিশড হয়েছে কবে? 2018, 17 শেষের দিকে, 18 মে 15 তারিখে এস্টাবলিশড হয়েছে। তো সুতরাং ইটস হিস্ট্রি ইজ নট ভেরি টু লং, এবং তার নিজস্ব কোনো স্ট্রাকচার নেই, টোটালি আউটসোর্স সিস্টেমের উপর নির্ভর করছে। এবং সিস্টেম যেটা নাকি সে অ্যাডপ্ট করেছে, এই পেন পেপার মোড, ঠিক আছে, এই পেন পেপার মোড থেকে বেরিয়ে আসার কথা রাধাকৃষ্ণন কমিশন বলেছে। এবং রাধাকৃষ্ণন কমিশন একটা কথা বলেছে যে ওভারনাইট অত এই রিফরমেশন গুলো, এই পেন পেপার মোড নিয়ে কিন্তু আবার আরেকটা অন্য জায়গায় একটা বিতর্কিত পয়েন্ট রয়েছে, যে পেন পেপার মোড যদি উঠিয়ে দেওয়া হয়, আমরা যেটা এখন বলছি আমাদের এমসিকিউ ডিজিটাল মোডে কম্পিউটারাইজড,
আমাদের দেশের প্রত্যেকটা প্রান্তে তাহলে এই ব্যবস্থা আছে কিনা, না, না, এবং এটা না, সেখানে এটা- যেহেতু নিতে- না, 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 তাহলে এটা- আমাদের ডিপ্রাইভ একটা বৈষম্য না, না, তৈরি না, করবে বৈষম্য কিনা? হবে না, কারণ কি আপনি যদি রাধাকৃষ্ণন কমিটির রিপোর্টটা যদি লক্ষ্য করে দেখেন ক্লোজলি, যদি ইফ ইউ রিড, তাহলে আপনি দেখবেন যে বেসিক্যালি ওভারনাইট কম্পিউটার এই যে বেস টেকনোলজিতে আমি যেতে পারবো না। তাহলে আমাকে বলছে প্রথম আমি কম্পিউটার এইডেড সাপোর্ট আমি যাব, ঠিক আছে, দরকার হলে কিছু কিছু মোবাইল আপনি কিছু মোবাইল কিছু যেখানে নাকি আপনার ধরুন না এই সময় কম্পিউটার সেন্টার নাই, কিছু মোবাইল গাড়ি বানিয়ে নিল, সেগুলো সেখানে যাবে, পরীক্ষা দেবে। আচ্ছা। সরকারের এরকম অনেক টেস্টিং সেন্টার আছে, স্কুল কলেজ, ভালো স্কুল কলেজ আছে, এগুলোকে সঙ্গে সরকারকে উচিত রাজ্য সরকারের বিভিন্ন স্কুল যেগুলো আছে স্কুলগুলোর সঙ্গে একটা মনিটরিং করে না, এখন শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তো বলেছেন একটা অন্য পদ্ধতি হয়তো আগামী বছর ট্রাই হতে পারে। সিবিটি মোডের কথা, অনলাইন মোডে। তাহলে এখন কিন্তু ওই মোডে যাওয়ার আগেও তার জন্য তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। দ্যাট ইনফ্রাস্ট্রাকচার ইজ নট ডেভেলপড ইন ওয়ান ইয়ার। সুতরাং এটাকে ওভারনাইট যদি আমি কম্পিউটার বেস সিস্টেমে যাওয়ার চেষ্টা করি সেটা হবে না। সেকেন্ড হলো যেটা আমি একটা কথা বলছি, একটা সেকেন্ড কথা বলছি যে অলরেডি কিন্তু এরকম সিস্টেমে যে বড় লার্জ পরীক্ষা হয়, আপনি যদি সম্ভবত এই যে বিটস পিলানিরাও কিন্তু আপনি যাবেন পরীক্ষা দিতে, যে কোনো একটা সেন্টারে যাবেন পরীক্ষা দিতে, আপনি আপনার মতো পরীক্ষা দিয়ে বা আপনার জন্য আলাদা প্রশ্ন আসবেন, নাম্বার দিয়ে মানে দেয়ার ইজ নট এ ফিক্সড ডেট। ওকে, কোনো একদিন নাই, মানে একটা শিডিউল করে দেয় 10 দিনের মধ্যে পরীক্ষা দেবে, মানে যে যার আপনি যখন যাবেন পরীক্ষা হয়ে যাবে। অনেকগুলো প্রশ্ন থাকবে, এগুলোকে নাম্বারগুলোকে কিভাবে নরমালাইজেশন করবে, এই নরমালাইজেশনের একটা সিস্টেম আছে, ঠিক আছে, এই অ্যাকর্ডিংলি এগুলো করা হবে। তো সাজেশনস আর দেয়ার, কিন্তু এনটিএ কে এগুলো ইমপ্লিমেন্ট করবার জন্য এনটিএ এর যে আপনার ফোর্স দরকার, যে স্ট্রেংথ দরকার, এই হালে আজকে না গতকালকে বা পরশু দেখলাম দুজন জয়েন্ট সেক্রেটারি এবং দুজন জয়েন্ট ডিরেক্টর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এনটিএ যখন এরকম তোপের মুখে বারবার 2021, 2024, 2004, তাহলে এনটিএ কে আগে থেকে শক্তিশালী করা হলো না কেন? আমি একটু অ্যাড করছি এখানে, শুধু এনটিএ না, আমি যেটা বললাম আমাদের গভর্নমেন্টকে আমি বাদ দিলাম দপ্তর আপাতত আমি এটাকে বাদ দিয়ে রাখছি। আমার পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে কি, হোল সোসাইটি ইজ ফুল অফ পারসনস যাদের অত্যন্ত গ্রিডি পারসনে ভর্তি আছে, যারা পজিশন গুলো হোল্ড করছে। স্টেট গভর্নমেন্টের পরীক্ষা, আপনি বিভিন্ন স্টেট গভর্নমেন্টের পরীক্ষা আপনি জানেন অনেক ধরনের ঘোটালা আছে, আপনি বিশ্বাস করবেন আমি যখন মানে ওই দিল্লিতে ওইদিকে মানে আমি জানি এখানে ওরা কোনো এক্সামে এরকম আপনার ইভেন পাবলিক সার্ভিস কমিশনের এক্সামে ওরা চিন্তাই করতে পারে না উইদাউট পেমেন্ট ওরা একটা জব পেতে পারে। আচ্ছা, এরকম সিচুয়েশন আছে, মানে টোটাল মানে পয়সা মানে করাপ্ট প্র্যাকটিসে ভর্তি আছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে মূল কারণ। এবার আপনার নরমাল সিবিএসই পরীক্ষায় কেন হয় না, এটাতে কেন হয়, এটার একটা রিজন আছে কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা একটা প্রফেশনাল কোর্স যেটা বেরিয়ে, এটা যেটার একটা পোস্টের দাম আমাদের এখানে যারা চান্স পায় না ওরা 1 কোটি টাকা দিয়ে একটা পোস্ট কেনে, কিন্তু একটা ওরা ভাবলো যে আমি 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা দিলাম, আমি একটা গভর্নমেন্টের সিট নিয়ে নিলাম। আপনি বেশি না, আপনি আগরতলাতে দেখুন না, আগরতলাতে এজিএমসি তে 5 লাখ টাকা লাগছে, এখানে 65-70 লাখ টাকা লাগছে, ডিফারেন্সটা কত? ওই জায়গাটাতে ওইটা একটা বিরাট বড় ব্যবসা কাজ করছে এখানে, এবং এটা বিরাট বড় একটা চক্র আছে যে তার জন্য বারবার নিটটাই হচ্ছে, কারণ নিটে এখানেই প্রশ্নগুলো অনেক টাকা দিয়ে কেনার মতো ক্ষমতা রাখছে, মানে ইন্টারেস্টেড ডিমান্ড আছে এগুলো। নিটটাকে আপনি দেখতে পাচ্ছেন বলে নিটে 2-3 বার হয়ে গেছে, কিন্তু তাছাড়াও আপনি যেই মেইনসের যে ঘটনা ঘটেছে বা ইউজিসি নিট মানে নেট পরীক্ষায় যেগুলো হয়েছে, যদি আপনি মানে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেগুলো হচ্ছে সেখানে মানে ভালো যে সমস্ত যেখানে মেধা আছে, যেগুলোতে প্রসপেক্ট আছে, সেখানে সব জায়গাতেই উনি যে কথাটা বলছিলেন there is basically one section is working there. কারণ কি তা NTA is weak. আপনি unless and until you are making NTA strong with some মানে কি ethically sound people, মানে আমি অধ্যাপক হলেও ঠিক আছে, শুধু হাউ মাচ আই এম ইথিক্যালি সাউন্ড। এখন বেসিক্যালি আজকে যে বারবার নীতি আপনি আপনার লক্ষ্য করে দেখুন, আমি কেন ওই কথাটা বলছি, ইট ইজ বেসিক্যালি গভর্নমেন্ট ইজ অলসো ইথিক্যালি বাউন্ড। কারণ কি, আমার যারা নাকি 22 লক্ষ ছেলেরা পরীক্ষা দিয়েছে, যাদের স্বপ্ন আছে, তাদের স্বপ্ন এইভাবে ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়াটা গভর্নমেন্টের সাম কমিটমেন্ট। গভর্নমেন্ট ইজ অলসো ইথিক্যালি লাইফ। আমি বলছিলাম যে
মিনিস্টার, কনসার্ন এডুকেশন মিনিস্টার কোনো সময় চাইবেন না এটা এরকম ভাবে হোক। উনি ওনার বেস্ট এফোর্ট দিয়েছেন, কিন্তু ওনার যে পারসন সিলেকশন হয়েছে, সিলেকশনটাতে কোথাও না কোথাও গন্ডগোল আছে, এটা বোঝা যাচ্ছে। এটা বা যাদেরকে করেছেন ওরা সেরকম কমিটমেন্ট সহকারে কাজ করেনি, যে কারণে কাজ করে। যেমন এনটিএ যে ডিরেক্টর জেনারেল আমি শুনেছি ইজ এ অনেস্ট পারসন, কিন্তু উনি ওদের উপরে কন্ট্রোল রাখতে পারেনি। আরেকটা ইস্যু হচ্ছে এখানে উঠে এসছে, সেটা হচ্ছে কি, এটা এআই সিস্টেম ছিল মনিটরিং এর, এটাকে নাকি মানে হ্যাকার্স দিয়ে এটাকে ভেঙেছে। আচ্ছা, মনিটরিং এর সিস্টেমটা হ্যাকার্স দিয়ে এটা নাকি ভেঙেছে। হ্যাকার্স দিয়ে 2021 সালে যখন নাকি এরকম একটা রিপোর্ট এসেছিল যে একটা প্রতিষ্ঠানের কি জানি কয় যেই মেন্সে বিশেষ করে যে কি জানি কয় পরীক্ষার আগেই দেখা গেছে যে প্রশ্নপত্র বাইরে সবাই ছাত্ররা জানতে পেরে গেছে। পরবর্তী সময়ে যখন নাকি বলা হচ্ছিল তখন কিন্তু এনটিএ বলছিল যে ওদের সিস্টেম ভাঙা যায় না। ঠিক আছে, যায় না। যাই হোক, এখন বেসিক্যালি অভিযোগ তো অনেক কিছুই আসছে, কিন্তু মানে দেয়ার আর লট অফ রিপোর্টস আর কামিং। তবে সেখানে মাফিয়াও আছে, ইন্টারমিডিয়ারি আছে। উনি যে কথাটা বলছিলেন যে আমাদের মতো যারা নাকি পরিবার আছে, যারা নাকি বেসিক্যালি আমরা চাচ্ছি বেসিক্যালি পয়সা দিয়ে কিনে যারা ডাক্তার বানাতে চাইছি করে নেই। ঠিক আছে, এখন এখানে এগুলোর সঙ্গে আরেকটা প্রশ্ন এখন মানে যেটা খুব গুরুত্ব পাচ্ছে এই মুহূর্তে, প্রশ্নটা যে বেশ কিছু রাজ্য তো প্রথম থেকে নিটের বিরোধিতা করছে। এখন প্রশ্ন ফাঁসের পর, এই জাতীয় কলঙ্কের পর পরীক্ষা নেওয়ার দায়িত্ব কি আবার রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেওয়া উচিত, নাকি মানে এই ডিসেন্ট্রালাইজেশন করলে মানে দুর্নীতি আরো বাড়বে? মানে যেমন আমরা মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি দেখেছি। আমরা ত্রিপুরাতে যারা, আমাদের ত্রিপুরাতে যখন পরীক্ষা হতো তখন ত্রিপুরাতে ওই সময়ে যারা মেডিকেল এন্ট্রান্স দিয়েছে এখানে, ওদের প্যারেন্টসদের জিজ্ঞেস করবেন যে ত্রিপুরাতে কারা কারা সিলেক্ট হয়েছে, ওরা কি সিলেক্ট হওয়ার যোগ্য কিনা। মানে এখানে বিরাট বড় করাপশনের আচ্ছা এলিগেশন আছে, অনেক বড় করাপশনের, বিশেষ করে লাস্টের দিকে ব্যাপক হারে। এটা মানে এটা প্যারেন্টরা বলেছে। আসলে প্রবলেম হচ্ছে ওই লোভটা। আমি যখন না সেই ডেডিকেটেড পার্সনদের আমরা পজিশনে বসাতে পারছি, ততদিন পর্যন্ত যেই যাক ওর নিজস্ব কোনো না কোনো আইদার পার্টির লয়ালটি বলুন বা আদার লয়ালটি বলুন, সে চাকরি বলুন আর সবকিছুতেই বলুন, সবখানে একটা চান্স থেকে যাবে। ডিপেন্ড করবে সরকার কতটা সদিচ্ছার সঙ্গে এটা করতে পারে, সরকার টু সরকার ভেরি করবে এটা। কিন্তু এটা একটা ইজি ওয়ে অফ আর্নিং হিউজ মানি। আপনি কলকাতাতে দেখুন না, কলকাতাতে এত বড়, আমরা মমতা সরকারের আন্ডারে এত বড় কি এডুকেশন কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি আমরা আশা করেছিলাম, কিন্তু হয়েছে তো এটা রেসপেক্টিভ। একটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে এখানে আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে আমরা এইসব ধরনের কেসগুলাতে কি প্যারেন্ট বলুন যারা নিজেদের 20-25 লাখ টাকা দিয়ে প্রশ্নপত্রগুলো কিনছে, বা যে মাফিয়া গোষ্ঠী বলুন, বা যারা এগুলোকে আপনার শিক্ষিত মানে যারা এগুলোর সঙ্গে যুক্ত আছে ডিরেক্টলি, এগুলোকে কিংপিন যারা থ্রুতে এগুলো ইয়ে হচ্ছে, ওদের কিন্তু কোন রকমের সেরকম পানিশমেন্ট কিন্তু আমরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট কিন্তু আমরা দেখিনি, যেটা দেশদ্রোহিতার সমান ধরে পানিশমেন্ট করার মতো। অন্যরা যাতে সতর্ক হতে পারে, জেল একদম পুরো মানে সাংঘাতিক ব্যাপক এই ধরনের একটা ভয় থাকলে আমাদের দেশে তাহলে এই জায়গাটা থেকে আইনেরই মানে কোনো ফাঁক রয়েছে যেটাকে কাজে লাগিয়ে এই কাজগুলো বারবার করা হচ্ছে। আইনের কিছুটা আছে, কিন্তু আইনে যাই আছে এটার ইমপ্লিমেন্টেশনে আমরা সেরকম এক্সাম্পল সেট করতে পারিনি বলেই। আপনি দেখুন না, ওই যদি রেপিস্টকে যদি গুলি করে মেরে দেওয়া হবে তখন দেখবেন যে ওদের এই ধরনের কেস কমে যাবে। সিমিলারলি এই ধরনের কেসগুলো তো সেরকম যদি এক্সাম্পলারি পানিশমেন্ট, যে হোল লাইফ ইমপ্রিজনমেন্ট, ও কেউ যাবে না নিজের বাচ্চার জন্য প্রশ্ন কিনতে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, এই জায়গাতে সরকারকে আমার একটা এপিল থাকবে এরকম এক্সাম্পলারি পানিশমেন্টের সবাই যারা যুক্ত আছে। আমি একটা দেখুন, টপ কোর্ট আমরা সুপ্রিম কোর্ট কিরকম লাইন গুলো বলেছে, আমি যদি একটা দুটো জাস্ট বোঝানো বলছি। The top court had pointed out lapses in the NTA system includes unauthorized access to strong room, strong room এ ঢুকে যাচ্ছে, ঠিক আছে, transportation of highly sensitive examination materials on e-rickshaw and through private couriers, absence of any prescribed time limit for the submission of OMR sheets, and a complete lack of direct oversight over the invigilators. ঠিক আছে, তো কতগুলো সিস্টেম এখানে ল্যাপসেস দেখেন।
সেকেন্ডলি যে ডেঞ্জারাস কথা যেটা নাকি সুপ্রিম কোর্ট 2024-এ এনটিএ কে সতর্ক করেছে, বলেছে ইন 2024 দ্য সুপ্রিম কোর্ট হ্যাড কশনড দ্য এনটিএ, ঠিক আছে, that the competition বলছে that which is entrusted with the conduct of competitive exams cannot afford missteps and then course correct later. মানে কি, তুমি ভুল করবা তারপর তারপর আবার ঠিক করবে, করতে পারবে। হ্যাঁ, লাস্ট যে কথাটা বলছে যে এটা ডেঞ্জারাস, বলছে যে কিটা the flip flops are an anathema to the fairness, মানে আমি বারবারই আমি একটা ভুল করছি, হ্যাঁ, তাহলে এটা তো মানে কি রকম স্টেপ হয়ে যাচ্ছে, আমি যেটা বলছিলাম যে সুতরাং এটা তো বারবার মানে কি, যুগল মানে দিগার। মানে এটা সিস্টেমে যে গন্ডগোল আছে এটা বারবার বলা হয়েছে, এবং মোটামুটি ভাবে যে সমস্ত সিস্টেমগুলো রাধাকৃষ্ণন কমিটি বলেছে, তারপর তো অনেক দিন সময় হয়ে গেছে, অলমোস্ট 2 ইয়ার্স, 2025-এ ভাগ্যবান মানে মানে এতটা সময়ের মধ্যে হয়তো কিছু কারেকশন করা সরকার দেখতে পাচ্ছি যে বেসিক্যালি ইজ নাও বলছে যে ঠিক আছে, যে এখন সিবিআই তদন্ত দেবে বা আগামীবার যাবে, কিন্তু এইবার যে সেটা 2024 অনেক বিশাল করে অনেক কিছু হয়েছে, 24 বলেছিল অনেক কিছু হয়েছিল। সুতরাং মানুষ বেসিক্যালি সাধারণ মানুষ এনটির উপর কিভাবে ভরসা রাখবে? ইট ইজ বেসিক্যালি, আমি যেটা বলছিলাম যে ওয়াইড বেসিক্যালি ইথিক্যাল গভর্নমেন্টের একটা ইথিক্যাল গভর্নেন্সের দিকে তাকা উচিত। হ্যাঁ, পাবলিক তো জিজ্ঞেস করবে, সরকারকে আনসার করা উচিত, হোয়েন এন্ড হাউ লং। না, এখন একটা প্রশ্ন হচ্ছে যে সরকার আপনি একটা লক্ষ্য করে প্রিভেনশন অফ কি একটা অ্যাক্ট বোধহয় করেছিল 2024-এ, তো এই যে 2024-এ যারা নাকি করেছিল তাদের কি হয়েছে, মানে কি লাভ হলো তাহলে 2026-এ যদি আবার মানে স্ট্রিক্ট আপনি 2026 হয়েছে এবং 2025-এর উপর প্রশ্ন পড়ে গেছে কিন্তু হ্যাঁ, তো এখন কি জানি কয় যে 2025-এ হয়নি এটা বলা যাবে বলা যাচ্ছে না, তাহলে বিশেষ করে একটা কেস যেটা বেরিয়ে এসেছে এইভাবে, মানে পরিষ্কার বলা যাচ্ছে না যে হয়নি, 2025-এ হয়নি, হয়তো 25-এ সেটা হয়তো এক্সপোজ হয়নি। expose এখন হয়নি, তাহলে হ্যাঁ। প্রশ্ন তো 2025-এ যারা পাশ করে ডাক্তারি পড়াশোনা করছে তাদের উপর তো একটা কলঙ্ক পড়লো, একটা দাগ তো পড়লো। এখন প্রশ্ন হচ্ছে যে একটাই পরীক্ষা এবং তার উপর ভিত্তি করে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ যারা যাচ্ছে, দেখুন যারা পয়সা দিয়ে কিনে ফেলছে, তারা সিট নিচ্ছে, তাদের ব্যাপারটা যেরকম একটা, আর যারা নাকি যেটা আপনি প্রথমেই বলছিলেন, যারা রাতের পর রাত বছরের পর বছর যারা পরিশ্রম করেছে, বাপ দাদার বা মানে নিজস্ব পারিবারিক সম্পত্তি বিক্রি করে এক শহর থেকে আরেক শহরে গিয়ে কষ্ট করে যারা নাকি আপনার এই পরীক্ষার জন্য তৈরি হয়েছে, এখন হঠাৎ করে সরকার ক্যান্সেল করে দিয়ে পরীক্ষা বলছে আবার পরীক্ষা নেবে। কিন্তু এটা তো সাধারণ পরীক্ষা না, সিবিএসইর মতো পরীক্ষা না যে 100-তে আমাকে 98 পেলে হবে। এ তো আপনার কি জানি বলছি যে আইপিএল খেলার ছক্কা মারার মতো অবস্থা। আপনি আজকে মানে গতকালকে ভালো খেলেছেন, আজকে ভালো খেলবেন, কোনো এরকম কোনো উপায় নেই। কারণ কি এখানে এই কম্পিটিটিভ পরীক্ষায় আপনাকে স্পিড থাকতে হবে, আপনাকে একুরেসি থাকতে হবে, আপনাকে লাক ও ফেভার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। সুতরাং এই তিনটেই দিয়ে আবার সম্মিলিত প্রয়াসে আবার আপনার আসবে কিনা। 3রা মেতে যারা পরীক্ষা দিল, 21শে জুন তারা যে একই পরীক্ষা দিতে পারবে কোনো গ্যারান্টি নেই। এখানে আরেকটা বিষয় কিন্তু আমি এখানে অবশ্যই পয়েন্ট আউট করব, এই সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় আগেও কিন্তু সিমিলার প্যাটার্নে, শুধু এটা না, শুধু যেই মেইনসের আগে যেটা আসলো AIEEE, হ্যাঁ, এরকম অনেক এলিগেশন আছে যে রাজস্থানে কোচিং ইনস্টিটিউট, সব জায়গাতে প্রশ্নটা কোচিং ইনস্টিটিউটের থ্রুতেই কিন্তু সবটা একটা হলে বসে এরা এখানে অলমোস্ট অনেকেই পুরো হল 99% উপরে পেয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তো এটা অনেকদিন আগের কথা, এটা এনটিএ তখনও হয়নি। না, মজার ব্যাপার হলো আপনি রাধাকৃষ্ণন কমিটি ওই ব্ল্যাক লিস্টিং এর কথাও বলেছে। আপনি মানে আমার আমি যেটা কোচিং ইনস্টিটিউটের মাধ্যমে হয়েছে। এই যে আগে যে পরীক্ষায় যে ধরুন না ইমপারসনিফিকেশন, মানে আমার পরীক্ষা আরেকজনে দিত, ঠিক আছে, আমার পরীক্ষা তো আগে অন্যরাও দিয়েছে না। সুতরাং এই যে সিস্টেম গুলো, এগুলো তো কোচিং সিস্টেম। প্রশ্ন এখানে আমাদের মূলধারা শিক্ষা ব্যবস্থা কি এতটাই পঙ্গু হয়ে গেল যে কোচিং নির্ভরতা আমরা আর ভাঙতে পারছি না, আর দিন দিন এটা এমন জায়গায় যাচ্ছে, মানে কোচিং সেন্টার মানি এখন সেখানে এই প্রশ্নপত্র ফাঁসের মাফিয়া হয়ে যাচ্ছে। না, আপনি লক্ষ্য করে দেখুন, যদি আমরা পরীক্ষা প্রশ্নপত্রের সিলেবাস দেখি, আমরা বলি যে লাইট বাট টাইট। এবার যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে শিক্ষা নীতি হয়েছে,
এখানে বলা হচ্ছে লাইট বা টাইট, মানে কি সিলেবাস লোড কম হবে, কিন্তু এটা মানে সমস্ত কিছু থাকবে। কিন্তু আপনি যখন এরকম এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা যাবেন, তখন তো আপনি লাইট সিলেবাস পড়ে গেলে ইউ আর আউট। এই বড় বড় বই, এত বড় বড় কোচিং ইনস্টিটিউট, লক্ষ লক্ষ টাকা এবং 3 বছর আগে থেকে আপনি প্রিপারেশন করে গেলেন, পরীক্ষা দিলেন, এখন হঠাৎ করে বলছেন পরীক্ষা হবে না, ঠিক আছে, পরীক্ষা বাতিল। এখন এই ছেলেগুলো কোথায় যাবে? সেগুলো এদের জবাব তো সরকার কত বেসিক্যালি এখন সরকার চিন্তা করছে, ঠিক আছে। বেসিক্যালি উই ক্যানট বেসিক্যালি গো এগেইনস্ট দ্য উইশেস অফ দ্য গভর্নমেন্ট। একটা জিনিস আমি বলবো এখানে অবশ্যই, যে পরীক্ষাটাকে ক্যান্সেল করাতে অনেক যারা কিনেছে ওরা সুবিধা করতে পারবে না, অন্তত এতটুকু এনশিওরড হয়ে গেছে জিনিসটা। এটা একটা পজিটিভ সাইড। এই জায়গাটা আমার মনে হয় এটা অ্যাকসেপ্ট আরো যত আগে করা যায়, যে হ্যাঁ এটার ভিতরে ভূত আছে, শস্যের ভিতরেও কিছু ভূত আছে। কিন্তু আপনি যে জুনের 21 তারিখে যে আবার পরীক্ষা নেবেন, রি এক্সাম নেবেন বেসড অন দ্য সেম সিস্টেম, সেম নেটওয়ার্ক, সেম ইনফ্রাস্ট্রাকচার, আপনি হাউ ক্যান ইউ গ্যারান্টি আবার হবে না? কারণ কি যে মাঝখানে যারা ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা ভালো দিয়েছিল তারা হয়তো আর দিতে পারবে। এখন হয়তো আপনি আবার মোট কথা মানে এটা বড় প্রশ্ন চিহ্ন, বিশ্বাসই তো উঠে গেল। না না, এই যে সিস্টেমগুলোর কথা যে বারে বারে বলা হচ্ছে, রিস্কি ওল্ড ফ্যাশন মেথডের উপর যে বারবার নির্ভর করছে, যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা আউটসোর্সিং এর উপর নির্ভর করছে, তারা এক্ষুনি ওভারনাইট এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। বিশ্বজিৎবাবু, আপনার কি মনে হয় একটা রোডম্যাপ কি হতে পারে? মানে আপনি প্রশাসনিক কাজ করেছেন আপনি, এবং আপনি যেটা শুরু থেকে বলছিলেন যে যাদেরকে বেছে নেওয়া হচ্ছে, সরকার সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, মিনিস্ট্রি দপ্তর যাদেরকে বেছে নিচ্ছে বা যাদেরকে দায়িত্ব দিচ্ছে, তারা তাদের দায়িত্বটা ঠিকভাবে সঠিকভাবে পালন করছে না, বা তারা ততটা লায়েবল না, অনেস্ট না, হয়তো হতে পারে। এখন রোডম্যাপ কি আছে, কি হতে পারে? আমরা স্টেটের দিকেও আপনি বলছেন না, স্টেটও আগেও এই ধরনের কেলেঙ্কারি হয়েছে। আমরা ত্রিপুরার কথা আপনি বললেন, মধ্যপ্রদেশে তো আমরা ব্যাপক এটা না, আমি শুধু এক্সামের কথা বলছি না, ওভারঅল ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট স্কিমস এবং ফাংশনিং। এখন এই যে সোশ্যাল যে আপনি ব্যাপারটা, যে আমাদের এই যে সোশ্যাল ইনজাস্টিস হচ্ছে, সেগুলোর ব্যাপারটা তো একটা জায়গায় আছে, সমাজকে আমাদের সচেতন হতে হবে, কিন্তু এই ব্যাপারটাকে নিটকে আমরা কিভাবে রক্ষা করব? মানে কোন ধরনের রোডম্যাপ কি আছে? কি নিটকে রক্ষা করার রুট তো আছেই, অবশ্যই আছে। তবে এটা আমি যতটুক বুঝেছি, কারণ আমার বাড়িতেও তো অনেকে পরীক্ষা টরীক্ষা সবসময় দিয়ে এসছে এবং এরকম জানা আছে এগুলোর অনেক কিছুই। প্রবলেম হচ্ছে এখানে, প্রথম কথা হচ্ছে কি, যাদের বেস করে আমরা জিনিসটা মানে মূল দায়িত্ব দেওয়া হচ্ছে, এই লোকগুলার ইন্টিগ্রিটি প্রথমেই একদম বিয়ন্ড ডাউট অবশ্যই থাকতে হবে এবং এনশিওর হতে হবে ওদের। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট এটা হওয়া উচিত যে মানে আপনার এই যে রুথলেস হতে হবে, যে কোনো রকমের ধরুন এই রকমের কেস উঠে এলে পরে যারা উঠে আসছে ওর জীবন সারা জীবনের জন্য একদম বসে যাবে একদম পুরো। এটা মানে এটা বলতে পারেন যে দেশের এগেইনস্টে ক্রাইমের মতো করে ক্রিমিনাল এই রকমের মানে আপনার সিরিয়াস নেচারের ক্রাইম হিসেবে দেখতে হবে, দেখা উচিত এটা। আরেকটা হচ্ছে কি, এই যে আমাদের যে মাফিয়ার চক্রটা আছে, চক্রটাকে পুরো ভেঙে দিতে হবে এটাকে। এবং এটা একটু খুঁজলে পরে যেমন আস্তে আস্তে বেরিয়ে আসছে, কিন্তু অনেক কিছু এইবার কিন্তু অলরেডি বেরিয়ে আসছে, যেটা বলা যাচ্ছে অমুকের থ্রু থেকে মুখে গিয়ে প্রশ্নটা, এরকম আরো অনেক বেরিয়ে আসবে কারা কারা যুক্ত, আগরতলাতে কারা আছে, আগরতলার কোন কোচিং ইনস্টিটিউট আছে, কোচিং ইনস্টিটিউটের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন দেখা উচিত, কোচিং ইনস্টিটিউটের কিভাবে ওরা টাকা কালেকশন করছে, কিভাবে খরচ করছে, হ্যাঁ এইগুলো ভালোভাবে দেখা উচিত, কখন আসছে যাচ্ছে এগুলো পুরোটা বিষয় এটা। হ্যাঁ এটা এইগুলো দেখা উচিত। এটা যারা কিনছে প্রশ্ন পেপার, প্যারেন্ট হ্যাঁ বা স্টুডেন্ট যারাই কিনছে, ওদেরকে লাইফ টাইম ব্যান করে দেওয়া উচিত। ওদেরকে ব্যান না, শুধু ওদের তো ক্যারিয়ার তো শেষ করে দেওয়াই উচিত অবশ্যই। হ্যাঁ এরকম এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া উচিত, একদম ওদেরকে এটা শেষ করে দেওয়া উচিত ওদেরকে। এটা কোনো কিছু না, পরে দেখা যাবে যে ও থানাতে গিয়ে যদি ও কোন রকমের মানে স্পিরিচুয়াল আপলিফমেন্ট হলে পরে এবং ও যদি নিজের ভুল বুঝতে পারে, তখন ওকে আদার কোনো অ্যাক্টিভিটিতে দেখা যেতে পারে। সমাজে মেসেজটা দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
এই জায়গাতে যে সমাজে কি মেসেজ দিচ্ছে না, সরকার যেটা আরো এটা ব্যাপার একটা লিক বড় হয়ে দায়িত্ব। গেল যেন কেউ এটা না কেনে এবং কেউ যেন এই ভুল পথে যেন কেউ না হাঁটে। এবার এই যে টেলিগ্রাম চ্যানেল যার মাধ্যমে এগুলো আছে, এগুলো মনিটরিংটাও যদি ঠিকভাবে করা যায়, যেমন আজকে এনটিএ পরীক্ষা হবে, এটার সঙ্গে অ্যালার্ট রাখা কোথায় কি হচ্ছে, এগুলো আমাদের তো পুলিশ প্রশাসন আছে, এগুলো অ্যালার্ট থাকলে কোথায় কিভাবে হচ্ছে এগুলো বোঝা যায়, কিন্তু এগুলো কোথায় যাচ্ছে কি যাচ্ছে এগুলো মনিটরিং এর একটা ব্যবস্থা রাখা, এগুলো মানে আমি সিম্পল। আর এগুলোর সাথে সাথে সরকারের তরফ থেকে একটা পরিষ্কার মেসেজ দেওয়ার মতো কিছু করা উচিত। ওকে স্যার, আর যেটা বললাম অনলাইন এক্সাম করা উচিত। অনলাইন এক্সামের ক্ষেত্রে প্রয়োজনে কিছু কিছু, যেমন ধরুন যেই মেইনস হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তো নেই, যেমন অনেক প্রাইভেটেও হচ্ছে, যেভাবেই হচ্ছে যেই মেইনস নিয়ে কিন্তু এত প্রশ্ন আসছে না। হ্যাঁ, ওইখানে করতে গেলে কি করতে হবে, ওই পুরুষ ক্যান্ডিডেটকে এখানে বসাতে হবে, ফলস ক্যান্ডিডেট যেটা দেই কয়েকটা উঠে এসছে, এটা এত বেশি করা যাবে না। আপনার 20-25 লাখের ভিতরে হার্ডলি হয়তো 5-7টা 10টা কেস হতে পারে, এর বেশি হবে না। এরকম লার্জ স্কেলে যেরকম কপি প্রিন্ট হয়ে বেরিয়ে চলে যাচ্ছে সেটা হবে না। আমার মনে হয় আপাত দৃষ্টিতে এই কয়েকটা স্টেপ। ওকে স্যার, আপনার কি মনে হয়? খুব বেশি সময় দেখুন, এখন বেসিক্যালি আমি কিছু মানে আমার বলার মানে কি অলরেডি কমিটি, আমার যেটা মনে হয়, যেহেতু রাধাকৃষ্ণন কমিটি অলরেডি হ্যাজ গিভেন এ রিপোর্ট, রিপোর্টটা যেহেতু সরকারের কাছে আছে, গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট ইট। আর সেকেন্ড যেটা আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, যে স্টেট কন্ট্রোল যে ইউজি এবং পিজি কোর্স যেগুলো আছে, যে সমস্ত স্টেট গভর্নমেন্ট উইলিং, দে ক্যান গো টু দিস এই আর নিটে যেতে পারে, নত অন্য যারা উইলিং না। কারণ যেহেতু এত একটা বিশাল সংখ্যা এবং এই জানি 22 লক্ষ ছেলেপেলে পরীক্ষা দিচ্ছে, হয়তো আগামী দিনে হয়তো এটা বাড়তেও পারে। এবার 22,05,035 জন পরীক্ষা দিয়ে ইন দ্য ডেজ টু কাম এটা 25 লক্ষ হতে পারে। সুতরাং যারা যারা নাকি চাচ্ছে না যে আমরা নিটে যেতে চাই না, তাদেরকে সরকার বলে দেওয়া উচিত, সরকার এলাও করা উচিত, ঠিক আছে ইউ গো এন্ড কন্ট্রোল পরীক্ষা। সরকারের একটা যে সমস্ত যে রাধাকৃষ্ণন কমিটি যেভাবে নাকি প্রশ্নপত্র বলেছে করবার জন্য, পরীক্ষা যে সিস্টেমে বলেছে করবার জন্য, বেসিক্যালি বুঝে আপাতত যে কম্পিউটার বেসড বা হাইব্রিড মোডের কথা, বা যে সমস্ত যে সমস্ত কোচিং সেন্টার গুলোকে ভালো করে মনিটরিং করে ব্ল্যাক লিস্টিং করার কথা বলা হয়েছে, এবং যে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর কথা বলা হয়েছে, এগুলো করতে পারে। একটা ব্যাপারে কি দেখুন, আমি স্টেট গভর্নমেন্টের যে আন্ডার কন্ট্রোলে যে সমস্ত কলেজগুলো আছে বা যে সমস্ত সিটগুলো আছে, they have their own infrastructure আছে। তারা they are not that much dependent on that, মানে যে আমার ফ্যাকাল্টি, প্রশ্ন করাবার জন্য লোক, মডারেটর, they know who are what। ঠিক আছে, যদি এখন বেসিক্যালি যেটা নাকি উনি বলছেন যে সব লোক, দেখুন গতবার যখন নিট ইউজি পরীক্ষা যখন যখন নাকি ওই আপনার ইউজিসি নেটের পরীক্ষা যখন নাকি হয়েছিল, তারপর হয়তো ডাইরেক্টরকে হয়তো বলা হয়েছিল বা ডাইরেক্টর হয়তো রিজাইন করেছেন, কিন্তু যিনি এখন উপরে বসে থাকেন, মন্ত্রী বলুন বা ডিরেক্টরে বলুন, উনার একা কিন্তু এটাকে আর সম্ভব না। কারণ এখানে অনেকগুলো স্তরে স্তরে লোক বসে আছে, এই সবগুলো লোক ওই যে আপনার একদম পুরো 100%। আমি একটা পয়েন্ট আলটিমেটলি কারাপশন ফ্রি করতে গেলে যা যা করার প্রয়োজন সবগুলো কি করতে হবে। একটা পয়েন্ট আমি অ্যাড করব এখানে, সেটা হচ্ছে কি আমরা এর যে কমিটির মাধ্যমে যে করার যে এটা মানসিকতাটা, এটা আমার মনে একটু রিভিউ করা দরকার। আচ্ছা, কমিটি বলতে কি, কমিটি ফরমেশনটাতে রিভিউ করা দরকার। ফরমেশনটা কেন রিভিউ করা দরকার, দেখা যাচ্ছে বারবারই যে খুব উঁচু স্তরে যারা কমিটিতে থাকছে, সিনিয়র আইএএস অফিসার, সিনিয়র প্রফেসরস, দে আর অলসো মানে সিরিয়াসলি করাপ্ট, সিভিয়ারলি করাপ্ট। ওকে, অনেকেই দেখা যাচ্ছে ওই জায়গাতে। আমি বলবো, এবং ম্যাক্সিমামেরই যে একটা গরিব অংশের মেডিকেল ছাত্র বলুন বা একটা গরিব অংশের স্টুডেন্ট যে পড়াশোনা করছে, কি ভেতর দিয়ে এই যে ফিলিংটা ওদের কতটা আছে, এই ফিলিংটা না থাকার কারণে ওটা জিনিসটাকে ওরা এরকম একটা কেস হলে ওইটাকে অনেকে ধামাচাপা দেওয়ারও চেষ্টা করে, বা অনেকে এটাকে ধরুন না অতটা গুরুত্ব বুঝতে পায় না। তো ওই ধরনের যখনই করা হবে, এখানে একটা কি ফাংশনের ভিতরে কোনো এক দুজন এইরকম যাদেরকে মনে হবে যে এরকম আর হতে পারে আইএএস না বা সিনিয়র প্রফেসর না, এই ধরনের লোকদের রাখা উচিত, যারা ইচ্ছা করলে প্রয়োজনে ওদের সমান ক্ষমতা সম্পন্ন হয়ে জিনিসগুলো মনিটরিং করা দরকার। তাহলে কি হবে, ধামাচাওয়া জিনিসটা যেমন বন্ধ হবে, সেরকম ও অ্যালার্ট থাকবে। আগে যাদের ট্র্যাক রেকর্ডস ভালো অ্যালার্ট থাকতে পারবে যে আরে এরকম হচ্ছে, বা কোনো কিছু হলে আপনি এক একটা জিনিস হলে জিনিসটার ইম্পর্টেন্স দিয়ে দেখা, এটা কিন্তু আমরা এখন অনেকে মনে করে যে আমি ম্যানেজ করার মতো লোক খুঁজতে চাই, এটা খুব ভাইটাল আমার মনে হয়। সেটা নাকি আমি বারবারই বলছি, বেসিক্যালি যে কমিটেড
কমিটমেন্ট এখন ব্যাপার হলো কি যে উনি প্রথমে বলছিলেন যে এখন বেসিক্যালি কমিটমেন্ট মেজার করা হয় বাই ইউর এফিলিয়েশন টু সাম বেসিক্যালি Political party. অর্গানাইজেশন মানে Political party. পলিটিক্যাল পার্টি ঠিক আছে সুতরাং এটা যদি হয় দিস ক্যানট বি এ কোয়ালিফিকেশন কিছু কিছু পোস্টে আছে যেখানে লোকটার কমিটমেন্ট কতখানি ইথিক্যালি সাউন্ড ওনার হিস্ট্রিটা কি উনি ওয়েদার বেসিক্যালি হি বিলংস টু মাই অর্গানাইজেশন Or other অর টু দ্য organization. পলিটিক্যাল অর্গানাইজেশন শুড বি মেটেরিয়াল কারণ কি আলটিমেটলি গভর্নমেন্টের দেখুন 21 সাল 24 সাল 26 সাল এনটিএ তার এস্টাবলিশমেন্ট 18 সালের পর থেকে 19 সাল থেকে ঠিক আছে আজকে 7 বছর 8 বছরের মধ্যে যদি তিনবারে যদি তার যদি এরকম একটা বদনাম যদি নিয়ে আসে মেজর ফল্ট হয়ে যাচ্ছে মেজর হাউ ঠিক। পিপল ক্যান ট্রাস্ট ঠিক এখন মানুষের বিশ্বাসটা ফিরে পাওয়াটা একটা বিরাট বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় প্রথম কাজ সরকারের একটা বড় এটা একটা ভূমিকা নিতে হবে এই হ্যাঁ তার সুনাম মানে পুনরুদ্ধার করা একদম অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য আজ বিশ্বজিৎ বাবু আপনাকে ধন্যবাদ স্যার আপনাকে সঞ্জয় স্যার আপনাকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আজ যখন রাজপথে আমাদের ছাত্র সমাজ বুটের লড়াই লড়ছে তখন একের পর এক তরতাজা প্রাণ অবসাদে ঝরে যাচ্ছে তখন ছাত্রদের স্বার্থে এবং দেশের মেডিকেল ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বাঁচাতে এই মুহূর্তে এক চরম ও কঠোর উদ্যোগ নেওয়া প্রয়োজন আর এই কোটি কোটি টাকার শিক্ষা সিন্ডিকেটের সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের ফাস্ট ট্র্যাক কোর্টে এনে এমন শাস্তি দিতে হবে যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকে আমরা অবশ্যই আমরা আর কোনো শিক্ষার্থীদের লাশ দেখতে চাই না শিক্ষা কোনো বিক্রয়যোগ্য পণ্য নয় আর ছাত্রদের ভবিষ্যৎ কোনো জুয়া খেলা নয় 2026-এর এই জাতীয় লজ্জা যেন আগামী বছরে আর ফিরে না আসে সেই স্বার্থেই অবিলম্বে এই পচনধরা সিস্টেমের আমূল সংস্কার প্রয়োজন বলে মনে করছেন অনেকেই সঙ্গে থাকুন আর দেশ দুনিয়ার নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে